আজকে আমি অ্যানথ্রোপোলজির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে, ডিফাইন অ্যানথ্রোপোলজি, গিভ এ ব্রিফ আউটলাইন অফ দ্য হিস্টরি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্কোপ অফ হিজ সায়েন্স ইন ইন্ডিয়া। মানবজাতির বৈজ্ঞানিক বিবরণী হল নৃতত্ত্ববিদ্যার লক্ষ্য। মানুষের জীবন ও কর্মপদ্ধতির নানা গতি প্রকৃতির পর্যাপ্ত অনুশীলন এবং মানুষের সামগ্রিক জীবন চর্চার ধারা উদ্ঘাটনেই নৃতত্ত্ববিদ্যা হচ্ছে নিয়োজিত। অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে মানুষের উদ্ভব, বিকাশ ও প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায় বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে নৃবিজ্ঞানের বিষয়। অ্যানথ্রোপোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে তৈরি। একটি হচ্ছে অ্যানথ্রোপস এবং আরেকটি হচ্ছে লোগস। প্রথমটির অর্থ হচ্ছে মানুষ এবং দ্বিতীয়টির অর্থ হচ্ছে বৈজ্ঞানিক অধ্যয়ন। এর থেকেই বোঝা যাচ্ছে যে নৃবিজ্ঞান বা নৃতত্ত্ববিদ্যা আসলে মানুষকে নিয়েই অধ্যয়ন। ক্রোয়েবারের মতে, anthropology is the science of group of men and their behavior and production. আবার হার্কস কোর্টিসের মতে, anthropology may be defined as the measurement of human beings. উপরিউক্ত দুটি সংজ্ঞাই পরিপূর্ণভাবে নৃবিজ্ঞান সম্পর্কে একদম শেষ কথা বলতে পারে না, বরং জেকবস এবং স্ট্রিমের সংজ্ঞা থেকে আমরা নৃবিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পাই। জেকবস এবং স্ট্রিম কি বলছেন? তাদের মতে, অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ the physical, social and cultural development and behavior of human being since their appearance on the earth. তাহলে উপরিউক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে নৃবিজ্ঞান মানুষের জীবনের পূর্ণাঙ্গ রূপটিকে উদ্ঘাটনের চেষ্টা করে। মানববিজ্ঞানের অন্যান্য শাখাগুলি যেরকম মানুষের বিশেষ এক এক দিকের রহস্য উদ্ঘাটনে নিয়োজিত, তেমনি নৃবিজ্ঞান মানুষের বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণ করে মানুষের সামগ্রিক রূপ নিরূপণে নিয়োজিত। নৃবিজ্ঞানের চোখে মানুষ একটি জৈবিক প্রাণী এবং একটি সামাজিক জীব। এই দুটি উক্তি আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। তাই নৃবিজ্ঞান হচ্ছে মানব জীবনের একটি অবিভক্ত ধারণা বিশেষ। তাহলে নৃবিজ্ঞান কি? নৃবিজ্ঞান হলো মানব জীবনের একটি অবিভক্ত ধারণা বিশেষ। এর পরের যে পার্টটি ছিল সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের বলতেই হবে যে প্রথমত ব্রিটিশদের হাত ধরেই ভারতবর্ষের নৃতত্ত্ববিদ্যা চর্চা প্রকৃত অর্থে শুরু হয়েছিল। ব্রিটিশরা ভারতবর্ষের শাসনভার নেওয়ার সময় উপলব্ধি করেছিলেন যে শাসন কার্য সুষ্ঠুভাবে চালানোর জন্য যাদের উপর শাসন করা হবে তাদের ভাষা ও জীবনযাপন সম্পর্কে অনেক বেশি জ্ঞান আহরণ করতে হবে। এর থেকে শুরু হলো ভারতের আদিবাসী জনজাতির উপর নৃতাত্ত্বিক গবেষণা। বিদেশি নৃতত্ত্ববিদরা ভারতবর্ষে আসলেন এবং ভারতীয় আদি জনজাতিদের বা সেই এথনিক গ্রুপদের জীবন ধারণের ধারা সম্পর্কে জানতে আরম্ভ করলেন। ব্রিটিশ নৃবিজ্ঞানীরা হায়ালিবারি কলেজে ব্রিটিশ সিভিল সার্ভেন্টদের নৃতত্ত্ববিদ্যা শিক্ষা দিতে শুরু করলেন। 20-এর দশকের শুরু থেকে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা শুধুমাত্র নৃতত্ত্ববিদ্যা শিক্ষারই প্রচলন করলেন না,
বরং নৃতত্ত্ববিদ্যাকে একটি স্বতন্ত্র অধ্যয়নের বিষয় হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের বিষয় হিসাবে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন। ভারতীয় নৃবিজ্ঞানীদের মতে ভারতীয় নৃবিজ্ঞান চর্চার ইতিহাসে একটি বিরাট বড় ঐতিহাসিক পরিবর্তন আসে। যেহেতু ভারতে নৃবিজ্ঞান চর্চা একটি মসৃণ পথে হয়নি, সেহেতু বিভিন্ন নৃবিজ্ঞানী ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে বহুল জনপ্রিয় ভাগ অনুসারে ভারতীয় নৃবিদ্যার ইতিহাসকে মোট আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে বিধিবদ্ধ পর্যায় বা ফর্মেটিভ ফেজ, যেটা মূলত 1774 থেকে 1919 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসে এই পর্যায়ে প্রধানত ভারতীয় আদি জনজাতি এবং তাদের বিবরণমূলক এবং বৈচিত্র্যপূর্ণ জীবনধারার উপর বেশি মাত্রায় গুরুত্ব আরোপ করা হতো। বহু আদিবাসী জনজাতি এবং সেই জনজাতি সংক্রান্ত এনসাইক্লোপিডিয়া এবং মনোগ্রাফ প্রকাশিত হয়েছিল এই সময়ে। তাদের এথনোগ্রাফিক বিবরণ ছাড়াও বিভিন্ন যে প্রশাসনিক নথি এবং বিভিন্ন জমি সংক্রান্ত আইনি নথি ইত্যাদি থেকে তখনকার ভারতীয় সমাজের একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। এই সময় এশিয়াটিক সোসাইটি, বেথুন সোসাইটি, বেনারস সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠা হতে শুরু করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানে নিয়মিত নৃবিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হতে থাকে। ভারতীয় নৃবিজ্ঞানের এই পর্যায়ে প্রথম বোম্বেতে অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা হয়। বিজ্ঞানী এইচ রেসলে ভারতীয় আদিবাসীদের সম্পর্কে একটা নথি প্রকাশ করতে থাকলেন। শুধু তাই নয়, এথনোগ্রাফিক সার্ভের মাধ্যমে তিনি ভারতীয় জনজাতির পরিসংখ্যান আরম্ভ করলেন এবং ভারতীয় নৃবিজ্ঞানীদের এই সময়কালেই ভারতীয় নৃবিজ্ঞান চর্চার সূচনা ঘটল। শুধুমাত্র নৃবিজ্ঞানী না, বহু সাধারণ ব্যক্তিত্ব ভারতীয় নৃবিদ্যা এবং তার প্রসারে সাহায্য করলেন, যেরকম দাদাভাই নৌরোজি, জি.কে. গোখলে, রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ প্রমুখ ব্যক্তি তাদের মধ্যে অগ্রগণ্য ছিল। এরপরে যে পর্যায়, সেই পর্যায়টা হলো গঠনমূলক পর্যায় বা কনস্ট্রাকটিভ ফেজ, যেটা 1920 থেকে 1949 এই সময় পর্বের মধ্যে সংঘটিত হয়েছিল। ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসের প্রথম পর্যায় ভারতে নৃবিজ্ঞান সম্পর্কিত সাধারণ তথ্য প্রচারের কাজে ব্রতী ছিল। ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসের দ্বিতীয় পর্যায় নৃবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং স্বীকৃত হয়েছে সমগ্র ভারতবর্ষে। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান স্নাতকোত্তর স্তরে পড়ানো শুরু হয়, যদিও 1918 সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান চর্চা হয় স্নাতক স্তরে। সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নৃবিজ্ঞানের চর্চা। এরপর একে একে দিল্লি বিশ্ববিদ্যালয় 1947 সালে, লখনৌ বিশ্ববিদ্যালয় 1950 সালে, গৌহাটি বিশ্ববিদ্যালয় 1952 সালে নৃবিজ্ঞান চর্চা শুরু হয়। এই সময়কালে ভারতীয় নৃতত্ত্ববিদরা নিয়মমাফিক সুষ্ঠুভাবে ভারতীয় জনজাতির উপর গবেষণা শুরু করেন। ভারতীয় নৃতত্ত্ববিদরা বেশিরভাগই বিদেশি নৃতত্ত্ববিদদের ছাত্র হিসাবে পড়াশোনা শুরু করেন। আদিবাসী জনজাতি সংক্রান্ত মনোগ্রাফ প্রকাশ হতে থাকে। এই সময় ভারতীয় নৃতত্ত্ববিদদের মধ্যে কিনসিফ, অ্যাকালচারেশন, ইন্ডাস্ট্রিয়াল লেবার এবং ইম্প্যাক্ট অফ ফ্যামিন অফ বেঙ্গল সোসাইটি প্রভৃতির উপর আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। এরপর যে পর্যায়টার কথা আমরা বলবো সেই পর্যায়টি হলো বিশ্লেষণাত্মক পর্যায় বা অ্যানালিটিক্যাল ফেজ,
যে সময় পর্বটাকে আমরা 1950 থেকে 1990 এই সময়টাকে ধরছি, ভারতীয় নৃবিজ্ঞানীদের ইতিহাসে এবং ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসে বিশ্লেষণাত্মক পর্যায়ে ভারতীয় নৃবিজ্ঞানীদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এই সময় ভারতীয় নৃবিজ্ঞানীরা নিয়মিত বিদেশি নৃবিজ্ঞানীদের সংস্পর্শে থাকতে শুরু করলেন এবং ভারত এবং বিদেশের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন গবেষণা শুরু হয়ে হলো এবং এই সময়কালে নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতির এক বিরাট পরিবর্তন ঘটে গেল। আদিবাসী জনজাতির বিবরণমূলক আলোচনার পরিবর্তে আদিবাসী জনজাতি সমাজের এবং তাদের সমাজ ব্যবস্থার জটিল বিশ্লেষণ শুরু হয়ে গেল। গ্রাম্য সমাজের বিষয়ে গবেষণা চালু থাকলেও গবেষণা পদ্ধতির একটা আমূল পরিবর্তন ঘটল। বিভিন্ন আমেরিকান নৃবিজ্ঞানীরা এই সময় ভারতবর্ষে আসেন এবং ভারতীয় আদিবাসী জনজাতির উপর গবেষণা শুরু করেন। 1953 সালের পর থেকেই নৃবিজ্ঞানের সহায়তা নিয়েই বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়। ভারতে বিভিন্ন ট্রাইবাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত গবেষণা কেন্দ্রের থেকে প্রাপ্ত নথির মাধ্যমে সরকার বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রামস চালু করেন। এরপর যে ফেজটির কথা বলবো আমরা, সেই ফেজটি হলো সমালোচনামূলক পর্যায় বা এভালুয়েটিভ ফেজ, যেটা 1991 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত চলছে। ভারতীয় নৃবিজ্ঞান চর্চার ইতিহাসে সমালোচনামূলক পর্যায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়। ভারতীয় নৃবিজ্ঞানীরা বিদেশি ভাবধারা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে তারা একটা নিজস্ব তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। প্রথম দিকে বিদেশি নৃবিজ্ঞানীরাই ভারতীয় সমাজের জটিল বিষয়গুলোর দিকে আলোকপাত করতেন, কিন্তু এই সময় থেকে ভারতীয় নৃবিজ্ঞানীরাই ধীরে ধীরে এই জটিল সমস্যাগুলি সমাধানের পথ খুঁজতে থাকেন এবং ধীরে ধীরে মেডিকেল অ্যানথ্রোপোলজি, রিলিজিয়ান অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্টাল স্টাডিজ, সাইকোলজিক্যাল স্টাডিজ প্রভৃতি বিষয়গুলো কিন্তু জনপ্রিয়তা লাভ করতে থাকে। উপরিউক্ত পর্যায় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারতীয় নৃবিজ্ঞানের ইতিহাসের প্রসার খুব ধীরগতিতে হয়েছে এবং যা ভারতীয় নৃবিজ্ঞানের ভিত্তিকে কিন্তু সুদৃঢ় করেছে। এরপর আমরা দেখে নেব আজকের শেষ বিষয়, স্কোপ অফ অ্যানথ্রোপোলজি। নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত। যেহেতু নৃবিজ্ঞান মানুষের জীবনযাপন, সমাজ সংস্কৃতি ছাড়াও মানুষকে প্রাণী জগতের অন্যান্য সব প্রাণীর মতো একটি প্রাণী হিসাবেও গণ্য করে, সেহেতু নৃবিজ্ঞানের কৌতূহলের পরিধি কিন্তু সীমাহীন। মানুষের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং মানব জীবনের আসল মানে নির্ধারণ করাই নৃবিজ্ঞানের মূল উদ্দেশ্য। তাই নৃবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো প্রথমত মানব জাতির তথা মানব জাতি সৃষ্ট জটিল সমাজের উৎপত্তিগত রহস্য উদ্ঘাটন করা, মানুষ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জৈবিক ও সামাজিকভাবে অভিযোজিত হয়, এই অভিযোজন সম্পর্কে জ্ঞান আহরণ, মানুষের জৈবিক ও সামাজিক বিবর্তনের ইতিহাস উদ্ঘাটন এবং এই বিবর্তনের মূলে থাকা কারণগুলিকে উদ্ঘাটন করা, মানব জাতির জৈবিক ও সামাজিক বৈচিত্র্যসমূহ উদ্ঘাটন করা, মানব জাতির জৈবিক ও সামাজিক বৈচিত্র্যের কারণ খুঁজে বার করা, এই সমস্ত উপরিউক্ত বিষয়গুলি হচ্ছে নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু এবং নৃবিজ্ঞানের মূল উদ্দেশ্য। নমস্কার।